খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। এদিকে সিরাজগঞ্জে কারখানায় ডাকাতির 1 মাস পর 5 ডাকাত গ্রেপ্তার। জানাবো বিএনপিকে নিয়ে এখন কি ভাবছে ভারত, এবং সর্বশেষ জানাবো গাজায় একদিনে আরও 39 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। রাজধানীর কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় সাইমন নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মোবারক হোসেন। তিনি বলেন, কারওয়ান বাজার এলাকা থেকে অভিযুক্ত সাইমনকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলা ও হত্যা চেষ্টা মামলায় তেজগাঁও এলাকায় স্থানীয় ও আওয়ামী লীগ নেতাদেরকে আদালতে সোপর্দ করা হবে। এর আগে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলা ও হত্যা চেষ্টা মামলায় গত 6 এপ্রিল মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবির হোসেনকে গ্রেপ্তার করা হয়। 2015 সালের এপ্রিল মাসে কারওয়ান বাজারে এ হামলায় ঘটনা ঘটে। তখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন প্রচার চলছিল। বেগম খালেদা জিয়া সেই নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় তার গাড়িবহরে হামলা করে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের লোকজন। এ ঘটনায় 10 বছর পর 2024 সালের 22শে আগস্ট তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়। সিরাজগঞ্জে কারখানায় ডাকাতির 1 মাস পর 5 ডাকাত গ্রেপ্তার। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুরাতন ব্যাটারি কারখানায় সংঘটিত ডাকাতির ঘটনায় দীর্ঘ 1 মাস পর রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ। ঘটনায় জড়িত 5 জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, কাভার্ড ভ্যান ও লুট হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশ ও টিভি সূত্রে জানা যায়, গত 13 মার্চ রাতে বারুভাস এলাকায় একটি ব্যাটারি কারখানায় ঢুকে অন্তত 25 থেকে 30 জনের একটি ডাকাত দল শ্রমিকদের বেঁধে রেখে নগদ টাকা ও বিপুল পরিমাণ মালামাল লুটপাট করে। ডাকাতরা কারখানা থেকে প্রায় 10 টন ব্যাটারির প্লেট, 3 টন সীসা, 1200 কেজি কানেক্টিং সহ মোট 38,80,000 টাকার মালামাল এবং 70,000 টাকা নগদ লুট করে, যার পরিমাণ ছিল প্রায় 39,50,000 টাকা। এই ঘটনায় দেশ জুড়ে আলোচনার সৃষ্টি হলে পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউর রহমানের তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ একরামুল হোসাইন ও উল্লাপাড়া সার্কেলের এএসপি অমৃত সূত্রধরের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালায়। অভিযানে গাজীপুর ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের 5 সদস্যকে গ্রেপ্তার করা হয়। বিএনপিকে নিয়ে এখন কি ভাবছে ভারত? প্রতিবেশী ভারতকে নিয়ে বাংলাদেশে দীর্ঘদিন ধরে একটা কথা চালু আছে যে তারা সে দেশে এতকাল সব ডিম শুধু একটি ছুরিতেই রেখেছে, মানে শুধু একটি দলের সঙ্গে তাদের সম্পর্ক ছিল, আর সেটা আওয়ামী লীগ। সে দেশের অপর প্রধান রাজনৈতিক শক্তি বিএনপিকে নিয়ে ভারতের যে কোনো কারণেই হোক একটা যে সমস্যা ছিল সে কথা সুবিদিত। দিল্লিতে নেতা, মন্ত্রী, কূটনীতিকরা অবশ্য যুক্তি দেন অতীতে বিএনপি শাসনামলের অভিজ্ঞতা ভারতের জন্য তেমন ভালো ছিল না বলেই দুপক্ষের মধ্যে আস্থা বা ভরসা সম্পর্ক সেভাবে গড়ে ওঠেনি। আবার উল্টো দিকে বিএনপির পাল্টা বক্তব্য, তারা বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতির বিরোধী এবং যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্ককে সমান মর্যাদার ভিত্তিতে দেখতে চায়, কিন্তু তাই বলে তাদের ভারত বিরোধী বলে চিহ্নিত করার কোনো যুক্তি নেই। এই বাস্তবতার পরও ঘটনা 2014 সালে যখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি প্রথমবারের মতো ভারতের ক্ষমতায় আসে, বিএনপির তরফে সম্পর্কের এই শীতলতা দূর করার একটা সক্রিয় উদ্যোগ লক্ষ্য করা গিয়েছিল। সম্ভবত বিএনপির ধারণা ছিল যে কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের প্রায় ঐতিহাসিক একটা সুসম্পর্ক রয়েছে। তাদের শাসনামলের অবসানের পর দক্ষিণপন্থী বিজেপির সঙ্গে বিএনপির মধ্যে একটা নতুন সমীকরণের সূচনা হতে পারে। প্রাথমিকভাবে তাদের দিল্লির দিক থেকে কিছুটা ইতিবাচক সাড়া মিললেও শেষ পর্যন্ত সেই সম্পর্ক কিন্তু সেভাবে দানা বাঁধেনি। উল্টো দিকে প্রায় রেকর্ড সময়ের মধ্যে জমাট বেঁধেছে নরেন্দ্র মোদী আর শেখ হাসিনার পার্সোনাল কেমিস্ট্রি বা ব্যক্তিগত রসায়ন। মজবুত হয়েছে দুই সরকারের সম্পর্ক। এর পাশাপাশি বাংলাদেশের পরপর 3টি প্রশ্নবিদ্ধ নির্বাচনের ভারতের চোখ বন্ধ করে আওয়ামী লীগ সরকারকে সমর্থনের ঘটনাও দিল্লির প্রতি বিএনপির অবিশ্বাসকে বদ্ধমূল করেছিল। কিন্তু 2024-এর 5ই আগস্ট বাংলাদেশে যে নাটকীয় পথ পরিবর্তন ঘটে গেছে, সেই ঘটনাপ্রবাহ বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কে একটা বাকবদলের অবকাশ তৈরি করেছে নিঃসন্দেহে।
দিল্লিতে রাজনীতি, নিরাপত্তা বা কূটনীতির পর্যবেক্ষকরা মনে করছেন ভারতের বিশেষ কয়েকটি দাবি বা প্রয়োজনে যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয় তাহলে ভারতের দিক থেকে বন্ধুত্ব ও সহযোগিতার হাত বাড়াতে কোনো অসুবিধা থাকার কারণ নেই। যেহেতু কোণঠাসা আওয়ামী লীগের চট করে রাজনৈতিক কামব্যাকের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং বাংলাদেশের পরবর্তী নির্বাচনে বিএনপির ভালো ফল করার যথেষ্ট সম্ভাবনা আছে, তাই খালেদা জিয়ার দলই যে ভারতের জন্য এই মুহূর্তে সেরা বাজি এবং সম্ভবত একমাত্র বাজি সেটাও তারা কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন। এই পথ পরিবর্তনের ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কের প্রেক্ষাপট ও আগামী দিনের সমীকরণের রূপরেখা কি হতে পারে সেদিকে নজর দিয়েছে এই প্রতিবেদন। কথাবার্তা মোটেই বন্ধ ছিল না। ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস অবশ্য জোর দিয়ে বলেছেন বিএনপির সঙ্গে ভারতের এতকাল কোনো যোগাযোগ ছিল না। এই কথাটা মোটেও ঠিক নয়। দেখুন, এটা একটা ভুল ধারণা। এই ধারণাটা তৈরি হওয়ার কারণ আওয়ামী লীগ একটা খুব লম্বা সময় ধরে ক্ষমতায় ছিল, তো ওই পুরো সময়টা আমরা খুব স্বাভাবিকভাবে এই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলে তো আওয়ামী লীগের সঙ্গেই ডিল করব, তাই না? কিন্তু তার মানে এই না যে অন্য কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে আমরা ডিল করতাম না বা কোনো এঙ্গেজমেন্ট ছিল না, বরং ভালোই ছিল। তিনি বিবিসি বাংলাকে আরো বলেছেন, আমি নিজেই হাই কমিশনার হিসেবে অনেকবার বিএনপি নেতাদের সঙ্গে দেখা করেছি, বহুবার তাদের বলেছিও যে আপনারা ক্লারিফাই করুন ভারতের প্রতি আপনাদের পলিসিটা ঠিক কি। তো এরকম কনভারসেশন আমাদের অনেক হয়েছে। রিভা গাঙ্গুলি দাস আরো জানাচ্ছেন, তখন সেখানকার তরুণ পার্লামেন্টারিয়ানদের যে ডেলিগেশন ভারতে আসতো তাতে বিরোধী দল ও বিএনপির এমপিরা সবসময় থাকতেন। কাজেই এটা বলা ভুল যে আমরা ওদের সঙ্গে কথাই বলতাম না বা কোনো এঙ্গেজমেন্টে ছিল না। তবে বিএনপির সঙ্গে ভারতের যে ঠিক আস্থার সম্পর্ক গড়ে ওঠেনি এই কথাটা দুদেশে সকলেই জানেন ও মানেন। জামাতের সঙ্গে দূরত্ব ভারতের জন্য সুযোগ, ভারতের দিক থেকে সম্পূর্ণ অন্য একটি কারণেও বিএনপির সঙ্গে দিল্লির এখন একটি সম্পর্ক স্থাপনের ভালো সুযোগ তৈরি হয়েছে, কারণ দীর্ঘদিনের সঙ্গী জামায়াত ইসলামের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে। ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেছিলেন, ডেফিনেটলি জামায়াত আর বিএনপির মতবিরোধগুলো এখন খুব স্পষ্ট। ওনাদের একজন বড় নেতা এটাও বলেছেন যে কোনো অ্যালায়েন্স হওয়া সম্ভব না। তো আমি নিশ্চিত যে এই ডেভেলপমেন্টগুলো ভারত সরকার নিজেদের তরফ থেকে খুব সতর্কতার সঙ্গে দেখছে এবং অ্যাসেস করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরের কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতি হস্তক্ষেপ করার এমনিতে কোনো কারণ নেই। তবে বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি অবশ্যই কিছুটা ভিন্ন। ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় গিয়ে কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন এমনও নজির আছে। 2014 সালের নির্বাচনের আগে তখনকার পররাষ্ট্র সচিব সুজাতা সিং ঢাকায় গিয়ে বিএনপি ও জাতীয় পার্টির শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করেছিলেন। সে সফর নিয়ে বিতর্ক কম হয়নি। এরপর থেকে ভারত যদিও প্রকাশ্যে অন্তত বাংলাদেশের ঘরোয়া রাজনীতি থেকে নিজেদের দূরে রাখারই চেষ্টা করে, কিন্তু জামায়াত বা ইসলামপন্থী দলগুলোকে নিয়ে ভারতের আপত্তি একেবারেই কোনো গোপন বিষয় নয়। বিজেপি এমপি শ্রমিক ভট্টাচার্য যেমন সরাসরি বলেছেন, তবে আমরা স্পষ্টতই জামাতের যে চিন্তাভাবনা, তালেবানাইজেশনের যে কনসেপ্ট তার ঘোরতর নিন্দা করি। এটার যে বিরোধিতা করে যাওয়া সেটা আমরা করছি এবং করেও যাব। ভারতের কর্মকর্তা ও নীতি নির্ধারকরা এখনো একান্ত আলোচনায় পরিষ্কারই বলছেন, আগামী দিনে বিএনপির সঙ্গে তাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অন্যতম প্রধান শর্ত হতে হবে জামায়াতের প্রত্যক্ষ এবং পরোক্ষ সঙ্গ ত্যাগে করতেই হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।